এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। এখন প্রকাশ্যে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা তথ্য সচিব শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে আমি যেতে চাই সরাসরি যে এই যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে জন আকাঙ্ক্ষা কথা আমরা বারবার বলেছি। সেখানে মনে হয় অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার যে জায়গাটা, সেই আকাঙ্ক্ষায় আসলে কতটুকু পৌঁছা গেল আমরা সাম্প্রতিক সময়কে যদি আপনি একটু বিশ্লেষণ করে বলেন। না, এটা ইদানিং কিছু তো প্রোটেস্টও হচ্ছে, আমরা দেখছি। আমরা ওয়েলকাম জানাই যে কোনো প্রোটেস্টই, এটা সিভিক প্রোটেস্টের বাংলাদেশে আরেকটাই তো এক ধরনের অ্যাওয়ারনেসও তৈরি করে। বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ চাকরিস্থল, নিরাপদ পুরো বাংলাদেশকে নিরাপদ করা, এটা তো আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম গোল, এবং এটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটছে, কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু সাথে সাথে যারাই এই কাজগুলো করছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনছি। যতগুলো রেপের ইনসিডেন্ট হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যারেস্ট হয়েছে। যতগুলো নারীদেরকে এক ধরনের তাদের কাপড় বা এগুলো নিয়ে যে অশালীন যারা বক্তব্য দিচ্ছেন, সেক্ষেত্রেও আমরা বেশ কিছু যারা উত্ত্যক্ত করছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এইটা আমাদেরকে মেসেজ তো আমাদের তরফ থেকে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যে বাংলাদেশ নারীদের জন্য ওয়ার্ল্ডের বেস্ট এবং সবচেয়ে নিরাপদ জায়গা তৈরি করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। যদিও কিছু রিগ্রেসিভ গ্রুপ আছে, তারা তাদের সামাজিকভাবে অনেক জিনিস চাপিয়ে দিতে চায়। আমরা এই ক্ষেত্রে মনে করি যে সবাই মিলে এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস তৈরি করা, তাদের বিরুদ্ধে দাঁড়ানো, এটাও দরকার আছে। নারী নির্যাতনের বিষয়টা আমরা দেখলাম যে ধর্ষণের বিষয়টা এসছে, সেখানে জোরদার যে প্রতিবাদ আছে, কিন্তু এই যে ডাকাতির ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনা, মবের যে বিষয়গুলো ঘটছে, সেই জায়গা থেকে এই যে স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, তারপর হচ্ছে বেসরকারি পুলিশের কথা বলা হচ্ছে, এই জায়গায় কি আপনার কোনো দুর্বলতার জায়গা আছে কিনা? মূল কথা হচ্ছে যে আকাঙ্ক্ষাটা বেশি। বাংলাদেশে যে এই ঘটনাগুলো যে ঘটে নাই আগে তাও না, কিন্তু সবার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে এই গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটবেই বা কেন। এটা পারফেক্ট, এটা তো হতেই পারে। সবাই চাচ্ছেন যে আমরা এমন একটা সামাজিক ব্যবস্থায় যাই, এমন একটা দেশে থাকি যেই দেশে ক্রাইম জিরো থাকবে, বা এই দেশে কোনো ধরনের কোনো বিগট্রি থাকবে না, কোনো ধরনের নারী বা মাইনরিটির প্রতি কোনো সহিংসতা থাকবে না, হুইচ ইজ আমার মনে হয় যে সবারই গোল হওয়া উচিত। আমরা সেই জন্য লক্ষ্যে কাজও করছি, কিন্তু তারপর কিছু ঘটনা ঘটছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমরা বলছিও, সেটা হচ্ছে যে পুলিশের সেই কনফিডেন্সটা কিন্তু ফিরে নাই, যে কনফিডেন্সটা পুলিশের দরকার ছিল যে এইগুলোকে ইয়ের জন্য। কিন্তু পুলিশের মধ্যে স্টিল তারা দে আর সাফারিং ফ্রম, সময় তো অনেকটা অতিবাহিত হলো, সময় অনেকটা গিয়েছে, এটা সত্য। কিন্তু কথা হচ্ছে পুলিশ তো অনেক বড় একটা ফোর্স, 2-2.5 লক্ষ ইয়ের ফোর্স, কিন্তু পুরো এই জুলাই আগস্টের যেই অ্যাট্রোসিটিগুলো হলো, সেই ওই অ্যাট্রোসিটিগুলোতে পুলিশের তো এক ধরনের রোল ছিল। ওই রোলের কারণে তাদের একটা কনফিডেন্সের একটা চূড়ান্ত একদম তলানিতে ঠেকছিল। সেটার থেকে আমরা কনফিডেন্সটা বাড়িয়ে তাদেরকে আবার মাঠ পর্যায়ে এনে সেই জায়গাটা তৈরি করতে চাচ্ছি। আমরা পুরোপুরি সফল হয়েছি এটা আমরা বলতে পারবো না, বাট আমাদের চেষ্টাটা আছে, এবং আমরা সিরিজ অফ নতুন কিছু মেজার নিচ্ছি। আমরা আশা করি যে সিচুয়েশন সামনে ভালো হবে। এবং যে মাইলফলকের কথা বলা হচ্ছে যে ভোটের দিকে যাওয়ার, যে ডিসেম্বর মার্চ বিভিন্ন সময় বলা হচ্ছে, প্রতিদিনই প্রায় উচ্চারিত হচ্ছে নানাভাবে সরকারের থেকে বা রাজনৈতিক দলগুলোর থেকে, সেইখানে যে আপনি যেটা বলেন যে আস্থা ফিরে না আসা যে পুলিশ, তাদেরকে দিয়ে ভোট করানো, না এটা ছাড়া তো আমাদের উপায়ও নাই। এখন পুলিশ এত অন্যান্য যেগুলো রেভলিউশন উত্তর যেগুলো সমাজে আছে, যেগুলো দেশ আছে, সেগুলো দেখবেন যে অনেক ক্ষেত্রে পুরো ফোর্সকেই রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয়, যে না তোমাকে আমি রাখছি না, আমি আউল রেজ এ নিউ ফোর্স। কিন্তু সেটা আমাদের সোসাইটিতে এটা তো সম্ভব না। আমি 2 লক্ষ পুলিশ আমি কালকেই তো আর রিক্রুট করতে পারি না। তো আমার দেখতে হচ্ছে যে যারা টেইন্টেড, যাদের হাতে রক্ত আছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি, তাদেরকে আমরা প্রসিকিউট করছি, তাদের অনেককে অ্যারেস্ট হচ্ছে। আর বাকিদেরকে আমরা বলছি যে আপনারা শক্ত মতো ভালোভাবে আপনাদের ডিউটি করেন, আপনাদের কি লাগবে আমাদেরকে বলেন, আমরা নতুন ভাবে, এবং আমরা
নতুন ক্রাউড কন্ট্রোল মেজারও আমরা নিচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে রায়ট কন্ট্রোল মেজার, কিন্তু আমাদের এক্সপেকটেশন আর মানুষের এক্সপেকটেশনের এবং এই যে মধ্যে বেশ কিছু বদলি হয়েছে, নতুন পদায়ন হয়েছে, অনেককে অবসরে পাঠানো হয়েছে। না, সবগুলোই করেছি, কিন্তু কোথার পরেও তারপরেও এক ধরনের কনফিডেন্সের ল্যাক আছে, এটুকু আমি বলতে পারি। আর একটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে মানে মার্ডারের ক্ষেত্রে আমরা দেখছি যে এই স্ট্যাটিস্টিক্সটা আমরা যেটা দেখছি যে এটা মোটামুটি ঠিক আছে, মানে আগের বছর ওই লেভেলে আসছে, কিন্তু ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, এটা আমি বলবো। কিছু রবারির ঘটনাও বেড়েছে, কেননা ওই যারা ছিনতাইকারী বা যারা ক্রিমিনাল তাদের মধ্যে হয়তো এক ধরনের এক্সপেকটেশন হয়েছে যে আগে তো এদের অনেককে ক্রস ফায়ারে দেওয়া হতো, এগুলো তো আর এই গভর্নমেন্ট এগুলো করবে না, বা কোনো আমাদের যাই হোক যত বড় ধরনের ক্রাইম হোক আমরা সেটা চাই যে জুডিশিয়াল প্রসেসে আইনি প্রক্রিয়ায় এটা হোক, তো ওইটার থেকে অনেকে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে। এবং বলা হচ্ছে যে অনেকে আবার ওই যে কারাগার থেকে বের হয়ে এসে আবার পুরনো বৃত্তে ফিরে গিয়ে এই অপরাধগুলি সংঘটিত করছে। এটা আমরা শুনেছি, সেটা দেখছি তাদের ইনফ্লুয়েন্সটা কতটুকু। হ্যাঁ, বাট যেটা এইগুলো ক্ষেত্রে যতটা না বেশি যেটা হচ্ছে, যেটা আমরা দেখেছি সেটা হলো ছিনতাইয়ের ঘটনা। হ্যাঁ, এটা অনেকটা পেটি ক্রাইম রিলেটেড। হ্যাঁ, এই জায়গাটা আমরা এটা কিশোর গ্যাং এগুলো ইনভলভ, অন্যান্য নেইবারহুডে কিছু কিছু পাড়ার যেগুলো মাস্তান বাহিনী, হ্যাঁ, তো এগুলো আমরা এটার জন্য আমরা যেটা করেছি সার্ভেলেন্স বাড়াচ্ছি, ইন্টেলিজেন্স গ্যাদারিংটা বাড়াচ্ছি, তাদের অপারেশনগুলো পুরোপুরি আমাদের এদের উপর নলেজ নেওয়ার উপরে এটা কাজ হচ্ছে। কিছু কিছু জায়গায় আমি বলবো যে আমাদের কিছু সাফল্য এসছে, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় আমরা বলবো যে সাফল্য এসছে ঢাকা শহরের। বাট মানুষের যে এক্সপেকটেশন, মানুষের অনেক হাই এক্সপেকটেশন, সেটা আমরা ম্যাচ করতে পারছি না, সেই জায়গাটা আমি স্বীকার করি। আর এই যে একটা যেটা হচ্ছে যে মানুষের এখন ভয়ের জায়গা, এবং যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি থাকেন, আপনারা দেখেছেন যে মব নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে, যে কোথায় কার বিরুদ্ধে মবটা পরিচালিত হবে। এই ইদানিং যে এক দুইটা ঘটনা আমরা কিন্তু প্রত্যেকটা, যেমন একটা এই যে তানভীর ইমাম না তার বাসায় যে ইয়েটা হলো, আমরা সাথে সাথে যেটা হলো আমরা তাদের যারা যারা জড়িত ছিল আমরা কিন্তু অ্যারেস্ট করেছি, যারা এটা ইনভেস্টিগেট করেছে, যারা এটার সাথে জড়িত আছে। মবের ক্ষেত্রে আমরা তো বারবার বলছি, আমাদের তথ্য অ্যাডভাইজার মাহফুজ আলম বারবার বলেছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ধরুন ওই যে এগেন মবকে আপনি যদি কন্ট্রোল করতে যান, এটা তো একটা রায়ট কন্ট্রোলের, সেই ক্ষেত্রে আপনি ব্রুটাল মেজার তো নিতে পারছি না আমরা। যেমন ধরেন একটা মাজারে অ্যাটাক হলো, হ্যাঁ, আমি আপনার একটা উদাহরণ দিই, ঘোড়াঘাট একটা দিনাজপুর ঘোড়াঘাটে ওইখানে একটা মাজারে অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু পুলিশ পাঠিয়েছি, আমরা মিলিটারি পাঠিয়েছি, পুলিশের 20-30 জন ছিল, মিলিটারিরও ওই রকম ছিল। এখন এরা 5,000 লোক আসছে, এখন এই 5,000 লোককে কন্ট্রোল করতে যে এখন কি গুলি করবে নাকি টিয়ার গ্যাস মারবে, না যেটা রাবার বুলেট মারবে, আমরা লন লেথালে থাকবো। আগে যেটা ছিল যে খুব ব্রুটালি ক্র্যাকডাউন করা যেত এবং পুলিশের ওইটা করতো। তা আমাদের তরফের থেকে মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো মানে ব্রুটাল মেজারে যাব না, এমন কোনো মেজারে যাব না, নমনীয় থাকা। হ্যাঁ, এই জায়গাটা সত্যিকার অর্থে মানুষের এক্সপেকটেশন। আপনি দেখছেন যে কিছুদিন আগে 1-2 মাস আগে একটা ঢাকা ইউনিভার্সিটিতে কিছু কি জন্য লাঠিচার্জ হয়েছে, সেটার লাঠিচার্জের উপরে যে আউটক্রাই, লাঠিচার্জটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে, কিন্তু এই লাঠিচার্জ নিয়েই কত বিশাল প্রোটেস্ট, পুরো ফেসবুক সরগরম হয়ে গেছে। তো মানুষের এই এক্সপেকটেশনের জায়গায় যে আমরা 5,000 লোক যাচ্ছে, তখন পুলিশ সত্যিকার অর্থে বলতেছে তাদেরকে, তাদের এগেনস্টে মুভও নিচ্ছে, কিন্তু আপনি যদি ওভারওয়েলম হয়ে যান, অনেক লোক যদি আসে, সত্যিকার এটা তখন আর আমরা এই যে কোমল কৌশল, এই কোমল কৌশলের কারণে এটা কোমল কৌশলের একটা কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হলো এটা সামাজিকভাবে সবাইকে এই কোমল কৌশলগুলো কাজ করে কখন, যখন সামাজিকভাবে সবাই ইনভলভ হয়। এখন যখন মাজার যখন হয়, আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে রিলিজিয়াস পার্টিগুলো তাদের গ্রাসরুটকে বলুক যে না প্লিজ এটা করবেন না, আপনারা আপনি মাজারে আপনার মনে হয় যে মাজারে যাওয়াটা ঠিক না,
আপনি যাবেন না, কিন্তু মাজার অ্যাটাক করে ভ্যান্ডালিজম করা ওইটা তো ক্রাইম, ওইটা কেউ যেন ইনভেস্টিগেট না করেন। তো এইটা সামাজিকভাবে একটা প্রতিরোধ কিন্তু সবার মধ্যেতেই আসা উচিত। আর এটা একটা ইন্টিরিম গভর্নমেন্ট, ইন্টিরিম একটা অ্যারেঞ্জমেন্ট। তো এই জায়গাটা, এবং যেখানে আমরা দেখতেছি যে পুলিশের কনফিডেন্স অনেক লো, তো সেই জায়গায় আমাদের কি করা উচিত? সামাজিকভাবে সবাই এগিয়ে আসা উচিত। যেটা আমরা অলরেডি অগাস্টের 5-এর পরে আমরা দেখেছি যে অনেকে এসে ট্রাফিক পুলিশের ডিউটি নিয়েছেন, অনেকে তাদের পাড়ায় পাড়ায় গার্ড দিয়েছেন। ঠিক আমার মনে হয় যে সামাজিকভাবে এটা এই জায়গাটা সামাজিক শক্তিকে, আমাদের দেশের যে সামাজিক, এটা কিন্তু আনবিলিভেবল। এবার আপনার কাছে কি মনে এই হয় জায়গাটায় আমাদের জোর দেওয়া উচিত। এটা পলিটিক্যাল পার্টি, সোশ্যাল গ্রুপ সবাই বলা উচিত যে নারীদের বিষয়ে সবাই সোচ্চার হওয়া উচিত, যে না, তার নারীর বিষয়ে কোনো ধরনের কোনো বিগট্রি আমরা মেনে নিব না, কোনো ধরনের কোনো তার প্রতি অবমাননা হয় কোনো জীবন, তাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে নারীদের জন্য নিরাপদ করতে হবে। নিরাপদ নারী কেন, যে কোনো ধরনের যে কোনো নাগরিকের জন্য বা মানুষের জন্য, হ্যাঁ। এবং এই যে আপনি বললেন জুলাই আগস্ট বা 5ই আগস্টের পর বা ওই সময় সামাজিকভাবেই সবাই যে এক কেন্দ্রীভূত হয়েছিলেন, সেইখান থেকে কি আসলে এই সমাজ তাহলে আবার একটু বিচ্ছিন্ন হচ্ছে বা একটু দূরে সরে যাচ্ছে সামাজিক ঐক্যটা? সমাজে একটা এক্সপেকটেশন যে এখন পুলিশ তার দায়িত্বটা পালন করবে। আচ্ছা, দেখুন পুলিশ তো সবসময় পারছে না সেটা। সেই জায়গায় আমাদের এক্সপেকটেশন হচ্ছে ওকে, আমরা ধরেন বড় বড় পার্টিগুলোর তো তাদের গ্রাসরুটে অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু তাদের গ্রাসরুট যেই কাজটা কিন্তু তারা 5ই আগস্টের পরে বড় বড় পার্টিগুলো করছে, না হলে কিন্তু আরো অনেক বেশি রিভেঞ্জ অ্যাটাক হতো। তারা কিন্তু তাদের পার্টি অ্যাক্টিভিস্টকে দমিত করেছেন যে না, এইগুলোর মধ্যে যাওয়া যাবে না, নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। সেই জায়গাটাই এটাকে জারি রাখা। এটা যেমন ফেইথ বেস পার্টি হোক, আর যারা সেকুলার পার্টি হোক, লেফটিস্ট পার্টি হোক, সেন্ট্রিস্ট পার্টি হোক, যে ধরনের পার্টি হোক না কেন, প্রত্যেকেরই তো গ্রাসরুটে কিছু একটা, তারা তাদের গ্রাসরুটকে মোবিলাইজ করে যে না, এই ধরনের ঘটনাগুলো আমি হতে দিব না। মাজার তো ইয়েতে আছে কি যেন, আপনি যদি তার্কি যান যে দেখবেন যে মাজার হাজার হাজার লাখ লাখ মাজার, বা ইভেন ইরানেও প্রচুর মাজার, কেউ তো এখানে ভাঙতে যাচ্ছে না কেউ, এবং যাচ্ছেও না। ওইখানে যে মাজারের প্রেয়ার, ওই সিস্টেমটা ওদের ওখানতে সোসাইটিতে তেমন একটা নাই। খুব যেমন রুমির মাজারে হয়তো বা অনেকে যাচ্ছেন, যেগুলো ফেমাস প্লেস, বাট আদারওয়াইজ যেগুলো নেইবারহুডে আছে সেগুলো তো কেউ যাচ্ছেনও না, কিন্তু কেউ তো যে ভাঙছেও না। ঠিক না, যার যার বিশ্বাস, সোসাইটিও মুভ করেছে ওইখান থেকে। ওই যে তীর্থযাত্রা মাজারে যাওয়াটারে তো অনেকে ওই জায়গা থেকে সোসাইটি, ওদের সোসাইটি মুভ করেছে। কিন্তু আমাদের এখানে এই জায়গাগুলো তো সামাজিকভাবেও তো বলা উচিত যে না, এটা করা ঠিক না। আপনি যাবেন না ভালো কথা, কিন্তু একটা ভ্যান্ডালিজম করা, একটা অ্যাটাক করা, এটা তো আমাদের একটা, আর বাংলাদেশের কনটেক্সটে মাজারগুলো তো কালচারাল সাইট, এবং অনেকগুলো মাজার যেমন ধরুন অনেক সুফি গানের আয়োজন করে প্রতি বছর, গোরসের আয়োজন করে, এটা একটা কংগ্রেস, সবার একটা সামাজিক একটা কংগ্রেগেশনের সাইট। ওটা ধর্মের জায়গায় না, এটা সংস্কৃতি ধর্ম দুইটার জায়গায় আছে আর কি। আর ধর্ম মানে তো সংস্কৃতির একটা অংশ। সব মানে মাজারের কনটেক্সটে আপনি দেখেন, এই যে একটা পুরো গ্রুপ আছে বাউল সঙ্গীত বা সুফি গান যারা বানান, এই যে যারা করেন, যেমন রীতা দেওয়ান আছেন, আবুল সরকার আছেন, হ্যাঁ, মমতাজ আছেন, এরা তো প্রচুর এগুলোতেই যান প্রতি বছর, এবং এদের এই পুরো শীতকালটাই তারা স্পেন্ডই করেন এইগুলো জায়গায় গান গেয়ে গেয়ে। এবং এই গানগুলো তো আমি অনেকগুলোতে গিয়েছি আমার এটার ইয়েতে, এবং এটা খুবই রিচ একটা আমাদের একটা ট্র্যাডিশন। আমি বিরতিতে যাব, ফিরে এসে আপনি মাহফুজ আলমের কথা বলছিলেন, আমাদের তথ্য উপদেষ্টার কথা। তিনি একটা কথা বলেছেন যে দেশের ছদ্ম যুদ্ধ চলছে। তা এই জায়গাটায় আপনার একটু মন্তব্য বা আপনার পর্যবেক্ষণটা একটু জানতে যাবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশের বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন শফিকুল আলম। ফিরে এখন প্রকাশে বিরতিতে যাওয়ার আগে সবাই বলছিলাম যে ছদ্ম যুদ্ধ, যেটা মাহফুজ আলম বলেছেন যে ওরকম একটি যুদ্ধ হয়তো সরকার মোকাবেলা করছে বা দেশের মানুষ মোকাবেলা করছে বা চলমান, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা? না, এটা একটা তো পোস্ট রেভলিউশন সব জায়গায় একটা ক্যাওটিক হয়, তো অনেক ধরনের তো অনেক রকমের ন্যারেটিভের একটা অ্যাসেন্ডেন্সির একটা যুদ্ধ চলে, যে আমি কোন ন্যারেটিভটা উপরে থাকবে বা কোন ন্যারেটিভ অ্যাসেন্ডেন্ট হবে। তো এগুলো নিয়ে উনি আমার মনে হয় এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আমাদের তরফ থেকে তো আমরা তো কন্টিনিউয়াস একটা
স্ট্রাগলের মধ্যেই আছি, যে আমরা একটা যুদ্ধের মধ্যেই আছি। আমি যুদ্ধ বলবো না, আমরা আমাদের পুরোপুরি এফার্টটা দিচ্ছি, সম্পূর্ণ এফার্ট, যেমন যে দ্রব্যমূল্যর বিষয়ে আমরা মানে এইটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি, আমরা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা সিরিয়াসলি নিচ্ছি, আমরা কতটুকু পারছি এটা মানুষ বলবে, বাট আমাদের তরফ থেকে প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি নেওয়া, একটা ওয়ার ফুটিংয়ে থাকা, যে না আমার এটা সিরিয়াসলি নিতে হবে, সেই জায়গাগুলো আমরা কিন্তু নিচ্ছি। আপনি যেমন ধরেন দ্রব্যমূল্যর ক্ষেত্রে প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার সেই অক্টোবর মাসের থেকেই মিটিং করছেন যে আমাদের যে করেই হোক রোজার সময় জিনিসপত্রের দাম কমাতে হবে। আপনি দেখেন জিনিসপত্রের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আমরা 100% কিছু, শুধুমাত্র আমরা বলবো যে সয়াবিনের ক্ষেত্রে আমরা যেই এক্সপেকটেশন আমরা করেছিলাম সেটা পাইনি, এবং এটা আমাদের কারণে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটটাই অনেক হাই, সেটার কারণে আমাদের যারা তেল, যারা ব্যবসায়ী বা যারা এনেছেন, আমি মনে করি যে তারা দে ডিড গুড জব, কিন্তু এই জিনিসটা মানে ইন্টারন্যাশনাল মার্কেটটাই এত হাই যে ইচ্ছা করলে এইটার দামটা স্থানীয় বাজারে কমে দেওয়া সম্ভব। বাট তারপরেও একটু করে কমছে, সাপ্লাই সিচুয়েশন আরো বেটার হলে আমার মনে হয় দামটা আরো কমবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের, যেমন ধরেন আমরা টেক্সট বুক, আমরা আসছি অগাস্টের পরে, তো এইটা টেক্সট বুকটা করা, এখন এই টেক্সট বুকটা পাবলিশ করার যে একটা এটা যে কতটা কষ্টসাধ্য একটা বিষয়, কেননা সবাইকে আমাদের দেশে সেই ধরনের যেটা হয়েছে যে আগের গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে দিয়ে দিত কাজটা, ইন্ডিয়ান পাবলিশারতে। দেখেন আমাদের কাজ, আমি ইন্ডিয়ায় প্রিন্টিং করাচ্ছি, ওইখানে জব তৈরি হচ্ছে, তো আমাদের ফোকাস ছিল যে জবটা আমার এইখানে তৈরি হবে, আমাদের মানুষরা, আমাদের পাবলিশার, আমাদের প্রিন্টাররা কাজটা পাক। এটার জন্য আমরা যেই তাড়াতাড়ি করতে চেয়েছি, তারপরে দেখেন এটা মার্চের 10 তারিখ লেগে গেছে পুরো বইগুলো আসতে। এই যে লড়াই, যুদ্ধ বা এই যে কাজ করে যাওয়া, হ্যাঁ, সেই জায়গা থেকে একটা জায়গা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা দেখছি কোনো প্রোপাগান্ডা, মানে এই যে সেটা হচ্ছে আপনি কতটা তথ্য দেখছেন, কতটা প্রোপাগান্ডা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই সনাতন মাধ্যমে। না, এইটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেজর, আমি বলবো যে চ্যালেঞ্জেস, যে এই চ্যালেঞ্জটা আমরা সবচেয়ে কথা কিছু খুব আমাদের একটা পুরো অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইন হচ্ছে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো দ্বারা, তারা এই ক্যাম্পেইনটা চালাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের যারা লোকজন তারা এই কাজগুলো করছে, তারা পুরো গ্লোবালি এইটা মিথ্যা নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। এখন আপনি যদি যে বাইরের থেকে যেগুলো পোস্ট করছেন, তো আপনি মিথ্যা কথা দিচ্ছেন, আমার প্রতিদিনই তখন আমাকে বলতে হচ্ছে যে না এটা মিথ্যা, এটা ঠিক না, ওইটা তা আর আমাদের টোটালি গভর্নমেন্টগুলো এইভাবেই স্ট্রাকচার্ড না। কোনো গভর্নমেন্টই যেইভাবে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাটা প্রচার হয়, এটাকে কমব্যাট করার জন্য আপনার যেই লোক লাগবে সেই লোকটা তো আপনার নাই। আপনার এখানে আমরা কথা বলছি বাইরের এক্সপার্টদের সাথে, তারা বললো যে তোমাদের এখানে 200-300 লোক লাগবে প্রতিদিন, বিকজ দ্য অ্যামাউন্ট অফ টক্স অ্যান্ড অ্যামাউন্ট অফ কমেন্টস জেনারেটেড ইন সোশ্যাল মিডিয়া, সেটার মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভাইরাল হচ্ছে, কোনটাকে তুমি ট্যাকেল করবা, সেটা করার জন্য ইউনিট ম্যাসিভ, কিন্তু আমাদের সরকারে তো সেইভাবে স্ট্রাকচারই না। প্লাস সংযুক্ত হয়েছে হলো ইন্ডিয়ান নিউজ পেপারগুলো, তার মধ্যে যেগুলোকে আমরা সো কল রেসপেক্টেড ভাবতাম, সেগুলো তারা প্রতিনিয়ত মিথ্যা, বাংলাদেশকে ঘিরে তারা মিথ্যাচার একের পর এক করে যাচ্ছে। এখন এটাকে আপনি কেমনে কমব্যাট করবেন? আমরা করছি, আমরা তাদেরকে আমরা ওপেননেসটা রেখেছি, যে আমরা ট্রান্সপারেন্সি রাখছি, আসেন এসে বাংলাদেশ দেখে যান, বলেন বাংলাদেশটা কীরকম হচ্ছে। আমরা এখানে কোনো লুকাচ্ছি না, মানে ভিসা প্রসেস আমরা ইজি করে দিচ্ছি, যাতে এরা এসে গ্রাউন্ডে থেকে তারা রিপোর্ট করে দেখে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তার তো ইচ্ছাই সে এটা করবে না, তার ইচ্ছা হচ্ছে আমার নামে সে মিথ্যা কথা বলবে, আমাদের নামে বলছে যে প্রফেসর ইউনূসের নামে আজে বাজে কথা বলছে, যে উনি তালেবান বানিয়ে ফেলছেন, উনি নিজে তালেবান, এগুলো তো ফালতু কথা একদম। এই যে অনেক ব্যক্তি পর্যায়ে চলে এসেছে এগুলো, এই যে স্মিয়ার ক্যাম্পেইন, এই স্মিয়ার ক্যাম্পেইনের এগেনস্টে আমাদের সামাজিক যে শক্তি, সেটা পুরোপুরি আমরা চেষ্টা করছিলাম কাজে লাগাতে, কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব না। কিন্তু আমাদের এফার্টটা আছে এটাকে কমব্যাট করার জন্য। আর বাংলাদেশের মানুষের মিডিয়া লিটারেসিও ইদানিং বাড়ছে, তারাও দেখছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যেটা মানুষকে যেটা দিচ্ছি তা সত্যটা জানিয়ে রাখছি, আমাদের নিজস্ব একটা ফ্যাক্ট পেজ আছে,
সেটার মাধ্যমে আমরা বলছি যে এগুলো এই যে দিস ইজ দ্য ট্রুথ, প্লাস আমাদের অ্যাডভাইজাররা বলছেন, আমাদের অন্যান্য যারা কমিউনিকেশন উইং আছে তারা বলছেন, আমরা বারবার জানাচ্ছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা, এবং মানুষ সেইভাবে নিচ্ছেন। আমরা বলবো না যে এইটা যদি নাই নিত মানুষ, তাহলে দেখা যাচ্ছে যে বিদেশে তাহলে সবাই ইন্ডিয়ান ভার্সনটাই বাইরে সবাই নিত। আমরা দুই একটা ঘটনা যদি একদম উল্লেখ করি, যেমন গতকালও একটা ঘটনা ঘটলো যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে, সেটা একটা। আমরা যদি আরিফিন স্যারের ব্যাপারটা দেখি, আমাদের সাবেক ভিসি, যে উনি সাধারণভাবে পড়ে গিয়েছেন ঢাকা ক্লাবে, এবং গতকালেরও যে আগুনটা নিতে, এগুলো তো তাৎক্ষণিকভাবে তো একটা প্রতিক্রিয়া তৈরি করে। না, এটা তো আমরা তাৎক্ষণিকভাবে জানিয়েছি। এগুলোর ক্ষেত্রে নিউজ পেপারগুলোরও তো রোল আছে। আমি বলার চেয়েও একটা নিউজ পেপার কিন্তু ফায়ার সার্ভিসে ফোন দিলে কিন্তু সে জেনে যাচ্ছে কি হয়েছে, বা সে ওই জায়গাটায় সে ইজিলি একটা মাইক্রোবাস দিয়ে তার লোককে, সাংবাদিককে পাঠিয়ে দেখাতে পারতেছে যে কি আদৌ। ওটা তো সংবাদ মাধ্যম, কিন্তু এই যে মানে না ওইটা ও সংবাদ মাধ্যম দিলেই তার যখন ফেয়ার নিউজটা আসে তখন কিন্তু আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই প্রপাগান্ডার টেকে না। তো এই জিনিসগুলো আমাদের পত্রিকাগুলোরও আসলে, পত্রিকা, নিউজ পেপার, টিভি স্টেশন, ওয়েবসাইট, তো সবার তো রোল আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারাও এই রোলগুলো সেইভাবে পালন করছেন না। আরেকটা বিষয় যে আপনি পুলিশের কথা বলে যে তাদের একটা নিজেদের যে আস্থার জায়গায় আসতে পারা বা না পারার ব্যাপার আছে, সেটা তো এক ধরনের ওই গণঅভ্যুত্থানের সময়ের যে ঘটনাগুলো সেটার কারণে। কিন্তু অন্যান্য যে দপ্তরগুলো আছে সেখানে কি আপনার মনে হয় যে ওইখানে একটা ওই যে রাজনৈতিক আন্তদ্বন্দ্ব বা একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়েছে, যেই জন্য এই যে জনাকাঙ্ক্ষার যত কাছে যেতে চাচ্ছেন পারছেন না আপনারা? না, একটা জিনিস কি, আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই, কিন্তু সেই অনুযায়ী যে এক্সপেক্টেড লেভেলে আপনি একটা গভর্নমেন্টকে অপারেট করতে চান, যেমন আপনি এই টিভি স্টেশনটা করলেন, করে আপনি যেই পেসে এগোতে চাচ্ছেন, দেখছেন যে আপনার লোকগুলো সেভাবে কম্পিটেন্ট না, আপনি সেই পেসে যেতে পারছেন না, তখন আপনি কি করেন? আপনি খুব দ্রুত এই লোকগুলোকে চেঞ্জ করেন, নতুন লোক আনেন। এটাই তো প্রাইভেট সেক্টরে এফিসিয়েন্সি তো এইভাবে আসে। হ্যাঁ, বা আপনি পারছেন না, আপনাকে সরিয়ে আরেকজনকে আনে মালিক, তাই তো? আমাদের পক্ষে যেটা হচ্ছে যে আমরা এসে আমি জানতেছি যে যারা আমাদের যে আমরা তো খুব দ্রুত কাজ করতে চাচ্ছি অনেক কিছুতে, ইকোনমিকে খুব দ্রুত, তার আগে খুব দ্রুত গ্রোথের জায়গায় নিয়ে খুব ভালো গ্রোথের গতি আনতে চাচ্ছি আমরা, ল অ্যান্ড অর্ডার খুব দ্রুত ভালো করতে চাচ্ছি, তারপরে যে ডিজিটালাইজেশন যেটা এফর্ট, যেটার উপরে অনেকটা নির্ভর করছে যে আমরা কি পরিমাণ জব তৈরি করব, সেগুলো আমরা খুব গতি সম্পন্ন করতে চাচ্ছি। কিন্তু সেইটা করার মতো কম্পিটেন্ট মানব সম্পদ তো আমার নাই, সেই মানব সম্পদ তো ওইভাবে গড়েও এই জায়গাটা। এখন আপনি যেমন তখন কি করতেছেন, আপনি কিন্তু ওই লোকগুলোকে ছাঁটাই করে নতুন লোক, আমি তো সেটাও পারছি না, এটা সম্ভব না। আবার এটাও দেখা যাচ্ছে সৈকত যে এই অন্তর্বর্তী সরকারের যে বাইরে থেকে আনছে যে অনেক যোগ্য লোক যারা আমাদের প্রবাসী আছেন তাদেরকে আনা হচ্ছে, এখন তাদেরকে হয়তো এটা তো লিমিটেড নাম্বার, তাদের যে দর্শন, তাদের যে কাজের গতি, আপনি যে গতির কথা বলেন, সেটা আবার এই যে তারা আবার মানে হজম বা ধারণ করতে পারবে কি? আপনি দেখেন না, আপনি একটা উদাহরণ দিই, সেই দিন 3-4 দিন আগে চিফ অ্যাডভাইজার সমস্ত এজেন্সি যেগুলো ওই যে সায়দাবাদ পানি শোধনাগার মেঘনা নদী রক্ষা প্রকল্পের আপনার 10 বছর ধরে প্রজেক্টটা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের 600 মিলিয়ন ইউরোর একটা প্রজেক্ট, কিন্তু এটা এগোচ্ছে না। এটা অবভিয়াসলি তাহলে ব্যুরোক্রেটিক কিছু সমস্যা হয়েছে। উনি সবাইকে ডাকলেন, ডেকে জানতে চান কি সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না। আমাদের সুপেয় পানির সাপ্লাইয়ের জন্য আমাদের মেঘনা নদীকে বাঁচাতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আমাদের অন্যান্য যেগুলো ঢাকার আশেপাশে যেই নদীগুলো আছে সেগুলো থেকে আপনি সারফেস ওয়াটার নিতেই পারবেন না, এই পানির অবস্থা খারাপ হয়েছে। তো এই জিনিসটা যে আর্জেন্সি নিয়ে যে ব্যুরোক্রেসি দেখবে, এটা যে খুব দ্রুত, এটা যে ওয়ার ফুটিংয়ের থেকে যে না আমি এখন যুদ্ধ অবস্থা আছে, আমি খুব দ্রুত এই কাজটা করব, তো ওই জিনিসটাই তো অনেক ক্ষেত্রে না। উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছেন, উনি উষ্মা প্রকাশ করেছেন। এই যে আমরা বলছি তো আমরা যেই পেসে যাচ্ছি সেই পেসের আমি সেই ব্যুরোক্রেসি সেই পেসে নাই। প্লাস ব্যুরোক্রেসিতে বুঝেন না, একটা গত 30টা বছর আমি বলবো, আমি পুরো 30টা বছর ব্যুরোক্রেসি অসম্ভব রকমের পলিটিসাইজ হয়েছে। আচ্ছা, কেউ এই বড় পার্টির পক্ষে, কেউ ওই বড় পার্টি,
তারা এক ধরনের ধারণাই তৈরি হয়েছে অনেকের মধ্যে যে আমার এফিসিয়েন্সি বড় কিছু না, আমার লেজুর ভিত্তিটাই বড়। আমি যদি এই দলবাজিটাই বড়, হ্যাঁ, আমি এই পার্টির যদি লেজুর ভিত্তি করি, তার ফিলোসফিটা মেনে তারকে আমি সোজা বাংলায় যেটা বলে চামচামি করি, তাহলে আমি আমার ক্যারিয়ার লেডার মানে পদ পদায়ন ঠিক থাকবে। তো ওই ফলে আমাদের এফিসিয়েন্সি লো হয়েছে। আমরা এটা আনফরচুনেট ফ্যাক্ট যে আমরা মানুষজন চাচ্ছে যে আমরা খুব দ্রুত অনেকগুলো কাজ করি, কিন্তু সেই কাজটা আমাদের সেক্ষেত্রে ডিসেম্বর তো নিকটবর্তী, বা মার্চও খুব, এই মার্চ থেকে ওই মার্চও মানে পরবর্তী 2026-এর মার্চও তো বেশি দূর না। তাহলে কি দাঁড়াচ্ছে যে একটা ভোট করেই চলে যাওয়া, মানে এই যে আমরা আমাদের তো মূল লক্ষ্য তো একটা খুব ভালো ভোট করা, ফ্রি ফেয়ার ভোট করা, যেখানে বাংলাদেশের মানুষ অনেক বছর ধরে তারা ফ্রিলি ভোট দিতে পায়নি, সেইটা এক্সারসাইজ করতে পারে, তারা যেন ভোট দিতে পারে। কিন্তু তারপরে আমাদের মনে করি যে আমরা চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে আমরা যতক্ষণে এটা এই বছরের ডিসেম্বরই হোক বা আগামী বছরের ম্যাক্সিমাম জুনই হোক, আমরা যতক্ষণ থাকি তার মধ্যে যেন আমার একটা দিনও যেন আমি ওয়েস্ট না করি, একটা দিনও যেন বলতে না পারি যে আমি বিশ্রামে ছিলাম। কাজটা করে দিনের অপচয় যাতে না হয়, এই কাজটা করে যাই এমন একটা পর্যায়ে যাতে ওইখান থেকে পরের গভর্নমেন্টটা আবার সামনে শুরু নিয়ে করতে যেতে পারে। হ্যাঁ, না, এবং সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তাহলে যে সংস্কারের অনেক প্রস্তাবগুলো আসছে সেগুলো মানে সব সংস্কার তো করা যাবে না, কিন্তু আপনাদের যে ওই যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, আমলাতন্ত্র তো আর আপনি যেটা বলছেন বদলে দেওয়া যাবে না। তাহলে এই যেটা নতুন বাংলাদেশ যাতে ভালো, যারা ছিলেন তারা তো থাকলেনই, আমরা তো নতুন যে মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে কোনো কাজ করে যাচ্ছেন কিনা? না, এটা আমরা কাজ করছি। ডিজিটালাইজেশনের ম্যাসিভ এফার্ট নেওয়া হচ্ছে। সরকার যেভাবে কাজ করে সেই কাজগুলো থেকে নীতি কিছু রিফর্মের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আপনি জানেন যে একটা সেপারেট একটা ন্যাশনাল আইডির জন্য আমরা সেপারেট একটা অথরিটির চিন্তা ভাবনা করছি, যে এটা পুরো বিশ্বে কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু আমাদের এখানে ইলেকশন কমিশন এটা লুক আফটার করে। এই বিষয়গুলো আমরা দেখছি। প্লাস হচ্ছে আমাদের তরফ থেকে অন্যান্য ল্যান্ড রেজিস্ট্রেশন বলেন বা যে সমস্ত জায়গায় আমরা ডিজিটাইজেশন করতে পারবো, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা ইন্টারভেন করছি। এটার ফলে যেটা হবে যে আপনার হিউম্যান ইন্টারেকশনটা কম হবে। আপনি একটা কাজ, আপনি যেমন ধরেন আপনি কানাডায় সেটেল করলেন, হ্যাঁ, কিন্তু আপনার জমি জমা, আপনার সম্পত্তি এখানে, কিন্তু ওইখান থেকে কানাডার থেকে যাতে আপনি আপনার জমিটা বিক্রি করতে পারেন, খোঁজখবর রাখা যায়, মাধ্যমগুলো কমিয়ে দেওয়া, মানে কোনো হিউম্যান ইন্টারেকশন যাতে না হয়, আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি করলেন, করে যাতে এতে হয় কি আপনার করাপশনটা অনেক কমে আসে। কিন্তু ওই জায়গাতে আপনার মনে হচ্ছে যে 6-7 মাসে এসে এটা আমরা একটা জায়গায় নিতে পারবেন, আবার ওইটাও মনে হয় যে ওই জায়গায় খুব আস্থার সঙ্গে বলতে পারছেন না যে এই যে দলবাজির যে একটা আমলাতন্ত্র বা এই যে লোকবল, এখানে দলবাজিটা সমস্যা নাই, সেই জায়গা থেকে বাংলাদেশ বেরোতে পারবে না, সেটা বলছেন? আমার মনে হয় পারবে। এই জন্য আকাঙ্ক্ষাটা তো জনগণের মধ্যে তৈরি হয়েছে। আচ্ছা, আগে ওই আকাঙ্ক্ষাটা ছিল না। মানুষ কিন্তু দুই বড় পার্টির বাইরেও চিন্তা ভাবনা করছে। আমি এখানে একটু বিরতিতে যাচ্ছি, সঙ্গে ফিরে এসে যে দুই পার্টির বাইরে চিন্তা করছে ওইটা একটা আকাঙ্ক্ষা, এবং সেখানে নতুন পার্টি কিন্তু এসছে, সেটা নিয়ে একটু কথা বলবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন শফিকুল আলম। ফিরে এলাম এখন প্রকাশ্যে। জনাকাঙ্ক্ষার কথা বলছিলেন যে আমরা যে বড়ভাবে যে দুইটা রাজনৈতিক দল বা যে মেরুকে চিনি, তার বাইরে নতুন চিন্তা আছে, চিন্তার কথা জনাকাঙ্ক্ষার মধ্যে আছে। সেখানে কিন্তু আমরা দেখলাম বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠনরা পরবর্তীতে নতুন দলই করলেন, হ্যাঁ, নাগরিক পার্টি করলেন, তারপর আরও রাজনৈতিক দল আসার কথা শোনা যাচ্ছে। না, আমি এটা মানে আমি বলছি দুই পার্টির যে কোর ফিলোসফি, ওটার বাইরেও তো মানুষ চিন্তা ভাবনা করছেন। দ্যাট ডাজন্ট মিন যে এই লোকগুলো আবার এই স্টুডেন্টকে সাপোর্ট করছেন, তা না। আমি বলছি যে চিন্তা, আমরা কি রাষ্ট্রটা চাই, কি ধরনের সংস্কার চাই, কি ধরনের মানব সম্পদ, হ্যাঁ, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যেইগুলো আমাদের মিসিং ছিল। বা আমরা ধরেন অনেকটা সময় আমাদের কথাবার্তা পুরো দুইটা পার্টির লাইন ধরেই হতো, ঠিক না?
ওইটার বাইরে যে অনেক ধরনের আলাপ হচ্ছে, যেটা আমাদের মানে যেই দেশকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে। নতুন এমন না চিন্তা যে এটা আসছে। স্টুডেন্টদের হাতেই হচ্ছে বা এই পার্টির হাতে হচ্ছে। ইভেন নতুন যদি বড় পার্টিগুলোও ক্ষমতায় আসে, তারাও কিন্তু আন্ডার প্রেশারে পড়বে, বিকজ একটা নতুন একটা জেনারেশন জেগে উঠেছে, যে যারা জানে, যারা খুব সিরিয়াস এই সরকারের বিষয়ে, যে কোন সরকারটা আমরা চাই, কি ধরনের রিফর্ম আমরা চাই, কোন ধরনের বাংলাদেশটা আমরা চাই, কি বাংলাদেশ চাই, তো আর সে কোন চোখ দিয়ে সে বাংলাদেশকে দেখতে চাচ্ছে। এগুলার একটা কিছু আমরা তো দেখেছি যে ওয়াল মুরালগুলোতে আমরা দেখেছি, গ্রাফিতিতে দেখেছি, তারা জানিয়েছে যে কি বাংলাদেশ। কিন্তু তার বাইরে যেও এখন তো অনেক ধরনের ডিবেট, আপনি তো খুব কাছ থেকে এই দেখছেন। ডিবেটগুলোর কারণে বাংলাদেশ, আমি মনে করি যে গভর্নমেন্টই আসুক, আমরাই থাকি আর একটা, আমরা চলে যাওয়ার পরে যে গভর্নমেন্টই আসুক, আপনি নিশ্চিত থাকেন এই রিফর্মের যে গতি, সেটাকে কেউ স্লো ডাউন করতে পারবে না। এবং ওই আমি যেটা বলছিলাম যে সামনে থেকে খুব কাছ থেকে দেখছেন, এই যে পুরনো যে আদর্শিক যে দলগুলো আছে, তাদের মধ্যেও তো মনে হয় এগুলো নিয়ে আলোচনা আপনি দেখতে পাচ্ছেন। তাদের কি কোনো রকম রূপান্তর বা পরিবর্তন দেখতে পাচ্ছেন? না, তারা রূপান্তর না হলে দে উইল বি আন্ডার প্রেশার। আচ্ছা, তারা তো একটা চাপের মধ্যে আছে। চাপের মধ্যে। আপনি দেখেন নাই যে একটা মানে আমাদের মেয়েরা কিভাবে বেরোচ্ছে, ঠিক না, আমাদের নারীরা কি ধরনের, কি ম্যাসিভ প্রোটেস্ট ওরা করছেন। তো ওরা তো এই যে এইটা হচ্ছে একটা, আমি বলবো যে ইটস এ সাইন যে পুরো একটা জেনারেশন জেগে উঠেছে। হ্যাঁ, তো এই জেগে উঠাটা তো থামবে না, এটা অনেক দিন ধরে চলবে। এটাকে আপনি ব্রুটালি সাপ্রেসও করতে পারবেন না। তো সেই জায়গায় তারা তো অনেক কথা বলবে। তারা যখন দেখবে যে তারা যে ভোটের দিয়ে যে দলকে এনেছে, সেই দল তাদেরকে চিট করছে, তারা কি এটা মেনে নিবে না? মানে আপনি বলছেন যে আগামীতে আর জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ নেই। সুযোগ নাই, এটাই আমি বলছি। ওই জবাবদিহিতার প্রশ্নেই মানুষকে একত্রিত করবে এবং বাংলাদেশকে, আমি বলবো যে একটা বেটার জায়গা। এটা এই ধরনের কাজ কিছুটা হয়েছে আপনি ইন্দোনেশিয়াতে, সুহার্তো যাওয়ার পরে আপনি দেখেন ওদেরও কিন্তু অনেক প্রথম কি কয়েক বছর চলেছে, কিন্তু এখন আপনি ইন্দোনেশিয়া দেখেন, খুবই হাই গ্রোথ একটা ইকোনমি। ওদের পার ক্যাপিটা ইনকাম এখন $5,000 উপরে, এবং দে আর লাইক এশিয়ার নিউ এশিয়ান টাইগার বলা হচ্ছে। কিন্তু এই যে ভোট মানে তো বাংলাদেশে যে 300 আসন, সেখানে কে কতটুকু সেটার ভাগিদার হবে, সেটা করতে যে আপনার কাছে মনে হয় যে এই যে নতুন ছাত্ররা যে রাজনৈতিক দল করলো, তারা যেটা করলেন, তারপর হচ্ছে যে পুরনো যে রাজনৈতিক দলগুলো, তারা এক ধরনের সমঝোতার মধ্যে যাওয়ার চেষ্টা করবে পুরনো পদ্ধতিতে, সেই সুযোগ আছে কিনা? বুঝলাম না, বললাম যে এই যে 300 আসনের যে ভোটটা হবে, সেই 300 আসনের দখল নিতে যে বা সেখানে ভাগ বসাতে যে আগের মতো করেই তারা সমঝোতার দিকে যাওয়া, বা আমরা যেটা বলি যে জোট করা, সেই পুরনো কৌশলে তারা যাবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি এটা জানি না, এটা তো না, মনে হচ্ছে কি এখন তো মানে ভোটের রাজনীতি তো শুরু হয়ে গিয়েছে। ভোটের রাজনীতি শুরু হয়েছে, এবং উই ডোন্ট নো কি কোন দিকে যাবে, স্টুডেন্টরা কতটা বড় হবে, বা কোন জায়গায় যাবে, স্টুডেন্টরা কতটুকু ইউনাইটেড থাকবে, বা ওরা ওদের ভিশন, যেই ভিশনটাকে নিয়েছে সেটা বাংলাদেশের মানুষ কতটা নিবে, এগুলো তো এটা সামনে ফিউচারই বলে দিবে। আমার কোনো আইডিয়া নাই ওদের এই বিষয়গুলো নিয়ে। বাট আমার মনে হয় যে একটা আমরা খুব ইন্টেন্সিভ কিছু পলিটিক্যাল ডিসকাশন দেখব, অনেক বেশি ডিবেট হবে অনেক বিষয় নিয়ে। অলরেডি দেখেন একটা বিএনপি এক ধরনের চাচ্ছে, বিএনপি জামাত বা এগুলো, আবার স্টুডেন্টরা চাচ্ছে, ওই স্টুডেন্টরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছে, যেটা বিএনপি বলছেই না। স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। স্টুডেন্টরা হয়তো বা ম্যাসিভ রিফর্ম চাচ্ছে, সেটা হয়তো বিএনপি সেই ম্যাসিভ রিফর্মে চায়, তারা মডারেট রিফর্ম চাচ্ছে। এই একটা, এবং এই ডিবেটগুলো তো সামনে আসবে, আপনার এইখানে এই ফ্লোরেই অনেক ডিবেট হবে। তো এই ডিবেটগুলো সামনে এসে তারপরে আমরা মানে এই সোসাইটি ঠিক করবে আমরা কি কতটুক নিব আর কতটুক নিব না। আমাদের ফেইলুর ছিল 1991-এ, যে আমরা 2টা 15 জোট এবং 7 দলীয় জোট যে রূপরেখা দিয়েছিল, সেই রূপরেখা নিয়ে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে, তারপরে যে নতুন গভর্নমেন্ট আসলো, খুব দ্রুত কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন দিয়ে নতুন গভর্নমেন্ট আসলো। নতুন গভর্নমেন্ট এসে আপনি দেখেন, বা এরপরে পুরোটা মানে 91, 96, 2001 পুরো দশক জুড়ে দেখেন
ওই রূপরেখা মানে যেই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশে আমরা যাইনি। এই বাংলাদেশটা দুইটা পার্টির মধ্যে এক ধরনের মানে ওইটা দুই কোর ফিলোসফির দিকে চলে গেছিল। তো সেই জায়গার থেকে স্টুডেন্টরা নতুন আসছে। আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা কি, খুব ইন্ডিভিজুয়াল লেভেলেও প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়ে আসছে যারা তারাও এই কন্ট্রিবিউট করছে। তারা হয়তো বা কোনো পার্টির অ্যাফিলিয়েশনও নাই, কিন্তু দে আর লাইক উই গেট। আবার সবাই রাজনৈতিক দলের সাথে যোগও দেন, তারা বলছেন যে তাদের কিছু ট্যালেন্ট আমরা পেয়েছি। এবং এই যে এই ট্যালেন্ট হান্টের কথা যদি বলি, সেই জায়গা থেকে আপনাদের এই অন্তর্বর্তী সরকার তাদেরকে জিয়ে রাখা, যে তারা যে তাদের এই কাজটা বা তাদের যে বিনিয়োগটা সেটা যাতে অব্যাহত থাকে, সেই জায়গায় কি রেখে যাচ্ছেন? না, আমার মনে হয় আমরা যেটা করব সেটা টিকবে। সেটা তো জন আকাঙ্ক্ষার ফসল, এবং এটা আমরা পরে যে রাজনৈতিক দলগুলো আছে আমার মনে হয় তারা তাদেরকে রাখবে, বা এটা কারণ মানুষের, আমরা তো জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন করছি। তো মানুষ এটা আর একটা পার্টি এসে এটাকে রোল ব্যাক করবে যদি দেখে যে না আমার কাজটা কন্ট্রোভার্সিয়াল ছিল, বা আমার কাজটা এমন একটা কাজ করেছি সেটার কোনো লাভজনক কিছু হচ্ছে না, সেটা নিয়ে তো অবশ্যই তখন তারা ভাববে। কিন্তু সোফার যে কাজগুলো আমরা করছি সবই জন আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং এর ফলে মানে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে, প্রসপ্যারিটি আসবে, সোসাইটি আরও আমি বলবো যে আরও ভাইব্রেন্ট হবে, এবং বাংলাদেশের ফিউচার গ্রোথের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি। না, সেটা প্ল্যাটফর্ম তৈরি করছেন যে মানুষগুলো এখন আসছে, কাজ করছে, ডক্টর ইউনূসের আহ্বানে হোক, বা এই যে তাদের অনেকে কিন্তু নিজের দায় থেকেও আসছে যে এখন বাংলাদেশকে সাজানোর সময় আমি যাই, প্রবাস থেকে আসি। সেই মানুষগুলো তো আর কোনো আদর্শিকভাবে বিভক্ত না, তারা কাজ করতে আসছে বাংলাদেশে। যখন একটা ভোটের পর কোনো রাজনৈতিক দল আসবে, তারা তাদেরকে সেখানে ওই কাজ করার সুযোগটা কতটুকু দিবে, তখন তো এই গতি পথ হারাবে না। আমার ওই যে আকাঙ্ক্ষা, জনগণের যে মধ্যে যে আকাঙ্ক্ষা, আপনি পলিটিক্যাল পার্টিগুলো তো এর বাইরে যেতে পারবে না। আচ্ছা, আপনি বলছেন যে 90 বা 91 পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নাই? না, আমি মনে করি না, আমি এটা মনে করি না। এবং আমাদের ভোটাধিকার, যেটা আগের গভর্নমেন্ট যেটা করেছে, যে ওইটা ভোটাধিকারটা কেড়ে, ওইটাও কেউ নিতে পারে না। আর ভোটাধিকার যদি থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট তখন বাংলাদেশের মানুষরা এই ভোটের মাধ্যমেই তাদের রিপ্লাইটা দিয়ে দিবে, এটুকু আমি বিশ্বাস করি। ভোটের মাধ্যমেই জবাব দিবে। এবং আপনি বলতে চাচ্ছেন জন আকাঙ্ক্ষার কথাটা আমরা বারবার বলছি, সেই জন আকাঙ্ক্ষাটা একদম দিয়েই থাকবে, সেইটা কেউ না, সেটা আমার মনে হয় এটা একটা জেনারেশনাল বিষয়। এটা অনেকে ভাবছেন যে এটা বিপ্লবোত্তর 2-3-4 মাসের মধ্যে, এটা অনেক বছর থাকবে। হ্যাঁ, এই যে এখন যেটা হচ্ছে সেটারও কিন্তু বিপ্লবেরই ফসল। মানুষ যে নামছে, হ্যাঁ, একটা মেয়েদের নিরাপদ, বাংলাদেশকে মেয়েদের জন্য নিরাপদ করার যে স্ট্রাগল, যেটা যে এটা যে নামছে, এটাও তো আপনি জুলাইয়ের কন্টিনিউয়েশন। জন আকাঙ্ক্ষার কোনো বিভক্তি তৈরি হবে না, সেটা আপনি মনে করছেন? বিভক্তি তৈরি হলে ইন্টারপ্রিটেশনে হবে। আচ্ছা, এক ধরনের আপনি অন্তত বলবেন যে না, এই পথটা যত মত তত পথ আর কি, আপনি ভাববেন যে এই ইন্টারপ্রিটেশনটা ঠিক, ও আর একজন ভাবে ওইটা। কিন্তু যে আকাঙ্ক্ষাটা তৈরি, আকাঙ্ক্ষাকে খুন করে পুরো রিফর্মগুলোকে রোল ব্যাক করে ফিউচারে কেউ ক্ষমতায় থাকবে, আমার মনে হয় না। ওই বাংলাদেশটা নাই, ওই বাংলাদেশটা শেষ হয়ে গেছে। মানে সেই জায়গা, সেই সুযোগ আর হবে না। বাংলাদেশ সামনে এগোবেই, এবং বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সবার জন্য ভালো প্লুরাল একটা বাংলাদেশ হবে, যেই মতেরই হন না কেন। আপনি যদি আপনার মতে, আপনার যদি আইডিয়া এতই স্ট্রং হন, আপনি পলিটিক্যাল ক্যাম্পেইন করেন, দেখি না কয়টা ভোট পান, ঠিক না? তো সুতরাং আমরা শেষ করতে চাই, তাহলে আপনার ওই আস্থার জায়গাটা হচ্ছে যে জন আকাঙ্ক্ষার কাছেই বাংলাদেশ জয়ী হবে, বা বাংলাদেশ এগিয়ে যাবে। আমি এইটুকু বিশ্বাস করি। আমি সোফার যা দেখছি, আমি এই যে অভূতপূর্ব, মানে জুলাই আগস্টে যা হলো এটা অভূতপূর্ব। তারপরেও যেটা হচ্ছে, মানুষ কথা বলার শুরু করেছে অনেক ক্ষেত্রে, অনেক বিষয়ে তারা কথা বলছে, অনেক টাইনি ইস্যুতেও সে খুব ম্যাচিউরড অপিনিয়ন দিচ্ছে, এবং এর মাধ্যমে দিয়ে এটা ক্ল্যাশেস অফ আইডিয়া, এই আইডিয়ার ক্ল্যাশ অফ আইডিয়াস, এই আইডিয়ার ক্ল্যাশ হতে হতে উইল গেট, মানে তর্কে আমরা বহুদূর যাবো, এবং সেটা অবশ্যই জন আকাঙ্ক্ষার গন্তব্যে পৌঁছবে। এবং এই তর্ক 3-4টা লোক করছেন। আপনি 1972-তে দেখেন কয়টা লোক তর্কে ছিল,
ঠিক না? কয়টা লোক ছিল? সুতরাং এই তর্ককে ইতিবাচকভাবেই না, আপনারা আমি দেখছেন। দেখছি, আমি ইতিবাচক দেখছি এবং সামনে আমি মনে করি মানুষের এই যে দেখেন আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা যে যাতে একটা ক্রাইম থাকবে না, এটা তো ভালো। একটা ক্রাইমও থাকবে না, যদিও থিওরিটিক্যালি এটা সম্ভব না, বাট মানুষের আকাঙ্ক্ষা খুবই উচ্চ। মানুষ খুব, এবং ওরা মনে করে যে তার যে গভর্নমেন্ট সেটা এই চ্যালেঞ্জগুলো উতরাবে। আপনাকে অনেক ধন্যবাদ শফিক ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এখন প্রকাশে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।